ছোটবেলায় আমিও পড়েছি যে যখন সাপে কামড়ায়, সাপে কামড়ানো রোগীকে যে জায়গায় কামড়ায় তার উপরে একটু বাঁধন দিতে হয়। রাসেলস ভাইপার সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে। এই বাঁধনটা দেয়া যাবে না। এটি কামড় দিলে পরে ওই ক্ষত স্থানের রক্ত জমাট বেঁধে যায় এবং ধীরে ধীরে সেখানকার মাংসপেশি পচতে শুরু করে। যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এই অঙ্গটা পুরোপুরি অকার্যকর হয়ে যায়। এক পর্যায়ে কিডনি বিকল হয়ে যায় এবং রোগীর চিকিৎসা না গ্রহণ করালে আস্তে আস্তে রোগী মৃত্যুবরণ করে। একটা মন গড়া কথা আমি কিছু বলে দিলাম, যেমন আমি এমনও পড়েছি যে এরা তেড়ে মানুষকে কামড়াতে আসে। এই সাপটি আপনারা ইতিমধ্যে জানেন, আপনার মাধ্যমে দেশবাসীও জানে যে একটি মারাত্মক বিষধর সাপ এবং পৃথিবীতে যত সাপে কামড়ে মানুষের মৃত্যু ঘটে, রাসেলস ভাইপার সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে। বাংলাদেশের সঠিক পরিসংখ্যান না থাকলেও বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংখ্যাটি নেহাত কম না। আমরা যদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই 2024 সালের জুন মাস পর্যন্ত পরিসংখ্যান আপনাদের মাধ্যমে জানাই, তাহলে দেখা যাচ্ছে 59 জন ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন 2024 সালের জুন মাস পর্যন্ত। এর মধ্যে 5 জন ব্যক্তি কিন্তু মারা গেছেন রাসেলস ভাইপার নামক সাপের কামড়ের কারণে। অর্থাৎ বোঝা যাচ্ছে রাসেলস ভাইপার নামক সাপের কামড়ের কারণে আসলে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি এবং এই সাপে কামড় দিলে পরে মৃত্যু হার প্রায় 27%। এটা অন্যান্য সাপেদের মধ্যে বেশ বেশি। ছোটবেলায় আমিও পড়েছি যে যখন সাপে কামড়ায়, সাপে কামড়ানো রোগীকে যে জায়গায় কামড়ায় তার উপরে একটু বাঁধন দিতে হয়। কিন্তু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে এই বাঁধনটা দেয়া যাবে না, তাকে ইমোবিলাইজ করতে হবে, যাতে নড়াচড়া কম হয় এটা করা যাবে। এই বাঁধন দেওয়ার ফলে কি হয়, আমি দেখেছি মেডিকেলে এই বাঁধন দেওয়ার ফলে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আলটিমেটলি তার যদি স্নেক বাইট বা ভেনোমাস বাইট নাও হয়, যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এই অঙ্গটা পুরোপুরি অকার্যকর হয়ে যায় এবং তাকে অ্যাম্পুটেশন করতে হয়, তার অঙ্গটা কেটে ফেলে দিতে হয়। এর কোনো বিকল্প নাই। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এটা আমার মনে হয় যেটা সবার কাছে এই মেসেজটা পৌঁছানো উচিত যে আপনারা রোগীটা যাতে যথেষ্ট খুব কম নড়াচড়া করে এই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যান, বাঁধন বেঁধে না। রাজশাহীবাসী তথা সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, আপনারা আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। সাপে কামড়ের ক্ষেত্রে আসলে সচেতনতার বিকল্প কোনো কিছু নেই। তো আমরা বলবো যত দ্রুত সময় আপনারা হাসপাতালে যেতে পারেন। এক একটি সাপের বিষের ধরন এক এক রকম হয়। যেমন রাসেলস ভাইপার যে সাপটির কথা আপনারা বলছেন, এটির বিষটি হলো হিমোটক্সিক, অর্থাৎ এটি কামড় দিলে পরে ওই ক্ষত স্থানের রক্ত জমাট বেঁধে যায় এবং ধীরে ধীরে সেখানকার মাংসপেশি পচতে শুরু করে। এক পর্যায়ে কিডনি বিকল হয়ে যায় এবং রোগীর চিকিৎসা না গ্রহণ করালে আস্তে আস্তে রোগী মৃত্যুবরণ করে। তো এক্ষেত্রে দেখা যাবে মোটামুটি সকল সাপের ক্ষেত্রেই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যদি আমরা হাসপাতালে পৌঁছাতে পারি, আমাদের জন্য সেটা হবে সর্বোৎকৃষ্ট একটি সময়। এরপরে যদি আমরা পৌঁছাই, অনেক ক্ষেত্রে আমরা রোগী বাঁচাতে ব্যর্থ হই বা রোগীর জটিলতাও বাড়তে থাকে। মৃত্যুহারের কথা যদি বলি, যে এর মৃত্যুহার এত বেশি কেন? বেশি বিভিন্ন কারণে, যেমন এটা আনতে দেরি হচ্ছে, আর ভেনম যে পাওয়া যায় না। যে আর একটা জিনিস দেখেছি আমি, যে এই রাসেলস ভাইপারের ভেনম বাংলাদেশে নাই, এই কথাটাও ভুল। বাংলাদেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা 4টা সাপের এগেনস্টে কাজ করে, তার মধ্যে রাসেলস ভাইপার একটা। তার মানে আমরা এই অ্যান্টিভেনম কিন্তু রাসেলস ভাইপার রোগীকে দিলে, দ্যাট ইজ প্রপার অ্যান্টিভেনম দিলে সেটা কাজ করার কথা। হয়তো কার্যকারিতা কম বেশি থাকতে পারে, বাট উই হ্যাভ দ্য অ্যান্টিভেনম, আমাদের অ্যান্টিভেনম আছে সরকারি পর্যায়ে এবং এখন উপজেলা পর্যায়েও কিন্তু এই অ্যান্টিভেনম পাঠানো হয়েছে বিগত 2 বছর থেকেই এটা উপজেলা পর্যায়েও আছে। যে আবহাওয়া বা ওয়েদার, এইটা এখন অনেক বেশি ফেভারেবল হয়েছে আমার মনে হয় রাসেলস ভাইপারের জন্য। যেমন আগে আমরা জানতাম যে এটা নর্মালি নাচল অঞ্চলের দিকেই বেশি দেখা যেত, কারণ ওইখানকার যে ভূপ্রকৃতি এবং হচ্ছে যে এনভায়রনমেন্ট, টেম্পারেচার, এগুলো রাসেলস ভাইপারের বংশবিস্তারের জন্য, ডিম পাড়ার জন্য বা তার বসবাসের জন্য উপযুক্ত ছিল। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে গোটা দেশের টেম্পারেচার কিন্তু হচ্ছে রাইজ করেছে, ফলে ওই এনভায়রনমেন্টটা তারা এখন মোটামুটি সব জায়গায় পাচ্ছে, ফলে তারা হচ্ছে যে ওখানে মাইগ্রেট করছে। এটা মনে হয় আমার স্পেকুলেশন, আমার ধারণা এটাই। কারণ একটা সাপ কখন এক জায়গা থেকে বা একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কখন মাইগ্রেট করবে, তার যখন কোনো সুবিধা পাবে সে, তখন এক নাম্বার হচ্ছে হ্যাবিটেটের যে ধ্বংস। যেমন আমরা সাপ আগে যে সমস্ত জায়গাগুলো থাকতো সেই জায়গাগুলো এখন নষ্ট করে বা সেই জায়গাগুলোকে আমরা কৃষি জমিতে রূপান্তর করছি, ফলে সাপটা যাবে কোথায়? এই কারণেই হচ্ছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করছে এবং এই মাইগ্রেশনের সঙ্গে সঙ্গে ওই যে বললাম যে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, ভূপ্রকৃতির সম্পর্ক আছে, এটা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বিষ ছড়াচ্ছে আসলে সত্যি কথা বলতে কি, যদি সত্যি বাংলাদেশের যে মেডিকেলের যে তথ্য আছে এই তথ্য নিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে এই রাসেলস ভাইপারের মৃত্যুর চেয়ে এই নাজা কাউটিয়া বা নাজা যেটাকে গোখরা বলি আমরা, তার কিন্তু মৃত্যুর হার অনেক বেশি। কিন্তু এইটা রিসেন্টলি যেহেতু এই সাপটা
IUCN এর রিপোর্ট অনুযায়ী এটা একসময় ছিল না বলা হয়েছিল, কিন্তু আসলে কোনো না কোনো জায়গায় ছিল, যেটা আস্তে আস্তে প্রোপাগেট করেছে এবং তারপরে বন্যার সময় কিছু ভেসে এসছে দুটো ধারা। এর ফলে হচ্ছে যেটা আসলে প্রোভাইড করেছে, এবং যেহেতু এই জিনিসটা নতুন এই জন্যই হচ্ছে যে এটা একটা জনমনে আতঙ্ক তৈরি করেছে। তারপরে হচ্ছে যে আসলে এখন মুক্ত মাধ্যমের যুগ, তো ফলে একটা মন গড়া কথা আমি কিছু বলে দিলাম। যেমন আমি এমনও পড়েছি যে এরা তেড়ে মানুষকে কামড়াতে আসে, কিন্তু এরা খুবই সাই। এরা যতক্ষণ আনটিল অ্যান্ড আনলেস দে ফিল দ্যাট দে আর বিং থ্রেটেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা কামড়াবে না এবং এরা হচ্ছে যে পালিয়ে যাবে এটা। তো এই সমস্ত কারণেই আসলে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন মৃত্যুহারের কথা যদি বলি, যে এর মৃত্যুহার এত বেশি কেন, বেশি বিভিন্ন কারণে, যেমন এটা আনতে দেরি হচ্ছে, আর ভেনম যে পাওয়া যায় না, যে আর একটা জিনিস দেখেছি আমি যে এই রাসেলস ভাইপারের ভেনম বাংলাদেশে নাই, এই কথাটাও ভুল। বাংলাদেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা 4টা সাপের এগেনস্টে কাজ করে, তার মধ্যে রাসেলস ভাইপার